গুণীজন কবি সাহিত্যিক সামনে আজকে উপস্থিত হয়েছে, যাদের না হলে আজকে এই অনুষ্ঠানটি করা আমাদের পক্ষে একান্তই অসম্ভব ছিল, যাদের লেখনী মূল্যবান লেখনীতে সহযোগিতা আমরা আজকের এই অনুষ্ঠানটি করতে সক্ষম হয়েছি। সেই সব কবি সাহিত্যিকদের জানাই শুভ সকাল এবং শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বাংলা ভাষা নিয়ে যে চর্চা, সেই চর্চায় আমরা চেষ্টা করছি চালিয়ে যেতে। সারা বিশ্ব জুড়ে বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, লড়াই, সেই লড়াই আমরাও সামিল হতে চাই, পাড়াতে এগিয়ে যেতে চাই এবং এই গুণীজনদের সান্নিধ্যে ওনাদের কাছ থেকে শিখে। আমার বইটা একটু ছাপিয়ে দেবেন। আসলে উনি কোনো কারোর কাছে বই ছাপাতে দিয়ে বিপদগ্রস্ত হয়েছিলেন, একটু ঠকে গিয়েছিলেন। যাই হোক, তো আমি বলেছিলাম হ্যাঁ দেব। তো দাদার সাথে কথা বলে ওনার বইটা ছাপাই, কিন্তু কদিন ধরে উনি একটু অসুস্থ। কাল হঠাৎই উনি মাথা ঘুরে পড়ে যান। আজকে আর বেচারা আসতে পারেননি, ওনার মেয়েও ছুটি পায়নি। আমি আসছি তখন রাস্তায় ফোন করলো মেয়ে, বললো বাবাকে একা পাঠানোর সাহস পেলাম না। তো আমি বললাম যে আমি তোমায় কথা দিচ্ছি, বাবার কাছে আমি যাব, আমি নিজের হাতে বাবার কাছে বই তুলে দেবো, আর আজ সকল গুণীজনের হাতে তোমার বাবার বইটা অবশ্যই আত্মপ্রকাশ করবে সকল গুণীজনের হাত ধরে। সে দায়িত্ব আমি নিলাম। সেই সুপক্ষার আগত প্রকাশিত হচ্ছে ঘূর্ণন। হরবায়ু বয় বেগে চারিদিক ছাইবে, ওপরে নাও খানি বাইও। হরবায়ু বয় বেগে চারিদিক ছাইবে, ওপরে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাল। তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাই ও হাই ও হাই ও। হরবায়ু বয় বেগে চারিদিক ছাইবে, ওগনে নাও খানি বাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার, নয় তো তরুণীর ক্রন্দন সংখ্যার। বন্ধন জুড়ে মন সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। হাই মারো মারো প্রাণ, হাই ও হাই ও হাই ও। হরবায়ু বয় বেগে চারিদিক ছাইবে, ওগনে নাও খানি বাইও। এনেছে এমন ভাবে সিঁড়ি থেকে সুরজিৎ, সুব্রত এবং এরা বিশ্বাস করুন ওই একতারা থেকে যেভাবে ঘাটে মরা করে সেইভাবে তুলে আমার এনেছে। এটা আমার প্রাপ্য ছিল। এখন যেহেতু সেই ঘাটটা এখনো আসেনি, আসতে হবে। যেহেতু ও আমার মেয়ে, সে তো না এসে উপায় ছিল না। আমার সঙ্গে এখানে যারা রয়েছেন, ডক্টর মুকুল চক্রবর্তী, প্রশান্ত, তাপস বন্ধু আর দেবানন্দ মন্ডল, আমাদের সবার প্রিয় পাবলিশার্স। এরকম পাবলিশার্স আরেকজনকে দেখেছিলাম, তার নাম বাদল বসু। পাবলিশাররা যে সাহিত্য বোঝে আমি জানতাম না। পাবলিশাররা বই ছাপে, টাকা আয় করে, এটা পাবলিশারদের কাজ। কিন্তু দুজন পাবলিশার্সকে দেখলাম এবং বোধ হয় দুজনই বিক্রি করে। বাবু বসু বলে একজন ছিল, আনন্দ পাবলিশার ছিল, আর ইনি এরও আনন্দ, ওদের আনন্দ প্রকাশন ওদের নাম বদল। দুটো মধ্যে দুই আনন্দ। এরা শুধু প্রকাশনা জগতে নয়,
এরা সাহিত্য জগৎ এবং এইভাবে মঞ্চে নিজেদের কাজ ফেলে মানে ব্যবসায়িক লাভজনক অবস্থা ছেড়ে এখানে আসা। আমি এই দুজনকে দেখেছি, এই দুজনকে আমার একজনকে তো উপায় নেই শ্রদ্ধা জানানোর, ভালো লাগা জানানোর, তবে নিগমানন্দকে জানিয়েছি। আর আগের দিনই তিনি যখন বেঁচে ছিলেন তখন তাকে যথাযথ শ্রদ্ধা জানিয়েছি। তার মানে এই নয় যে আনন্দ পাবলিশার্স থেকে আমার বই বেরিয়েছে বলে জানিয়েছি, তার নয়। এখন যে এই আনন্দ দয়া করে আমার একটা বই বের করেছে তার জন্য নয়, এদের এই বিশিষ্ট ব্যক্তিত্বের জন্য শ্রদ্ধা জানিয়েছি, আজও জানালাম। এবার আপনারা এই দুপুর 11টার সময় খাওয়া দাওয়া না করে, সপ্তাহে একটা দিন বিশ্রাম না করে কেন এসেছেন? বাংলা সাহিত্যকে বাঁচাতে। বাংলা সাহিত্য কি বাঁচবে? আমি জানি আপনারা বলবেন ইউনেস্কো থেকে নানা রকম সম্মান প্রমাণ দেওয়া হচ্ছে, কিন্তু নিজের বুকে হাত দিয়ে বলতে পারবেন তো যে বাংলা ভাষা বাঁচবে? পৃথিবীতে কিন্তু অনেক ভাষা লুপ্ত হয়েছে। আপনি বলবেন যে কোটি কোটি বাংলা ভাষার লোক আছে সারা পৃথিবীতে, আমি জানি। এত সত্ত্বেও কিন্তু কিছু ভাষার শিলালিপি হয়ে গেছে, এই শিলালিপি হয়ে তার বেঁচে আছে। আমি বলছি না বাংলা চাপাবে, ভয় পাচ্ছি। আর বাংলার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি কিরকম সংস্কৃতি? আমাদের ছেলে মেয়েরা এইসব স্কুলে পাস টাস করে টোরে বিদেশে চলে যে সরলেখে বাড়ি বিক্রি করে মাকে বলে মা আমেরিকায় চলো, এয়ারপোর্টে নামিয়ে টাকাটা নিয়ে সে বিদেশ চলে যায়। বাংলার ছেলে মেয়েরা বিদেশে যাচ্ছে, অনেক বড় হয়েছে, আরে মানবিকতা তৈরি হলো না। এরা শিখছে কি শিখছে? প্রথম শিক্ষা হচ্ছে মানবিকতা, মানুষের সঙ্গে মানুষের জড়িয়ে ধরা, ভ্যালুস, এগুলো শিখলো না। কিছু বাংলাদেশি ভাষা বলছে, নেচে নেচে বেড়াচ্ছে, শিক্ষকরা মনোনয়নকে নিচে বসে আছে। আর সর্বত্র সর্বত্র এই বাঙালিরা, এই ভারতীয়রা, এই ভারতবর্ষের সমস্ত প্রদেশী চুরিতে ব্যস্ত। ধান চুরি, লেখাপড়া চুরি, চুরি, পয়সা চুরি, ইন্ডাস্ট্রি চুরি, শুধু চুরি চুরি এবং চুরি। আমি ভারতবর্ষের কথা থেকে শুধু বাংলাতে ফিরে আসছি। চুরি এমন জায়গায় এসে পৌঁছেছে, ডাকাতি এমন জায়গায় এসে পৌঁছেছে, আমাদের বলতে বাধ্য হচ্ছি চাকরি বাকরি দিতে পারবো না। আমরা বলতে বাধ্য হচ্ছি বিএ পাস করছেন, এম পাস করছেন, ব্যবসা করুন, তেল ভাজা ভাজুন, মুড়ি ভাজুন। একটা বিএ পাস মেয়ে, ছেলে বা মেয়ে, তার বাপ মা কত কষ্ট করে তাকে পড়িয়েছে, তাকে তেলে ভাজা বাঁচতে হবে। এই বাংলায় আপনারা বলছেন বাংলা বাঁচবে। যদি আপনারা বাঁচাতে পারেন, আমি বৃদ্ধ, আজ আছি কাল নেই, অন্তত একটু আশা নিয়ে যাবো যে আপনারা বাঁচাবেন বাংলা ভাষাকে। আমরা যে, আমি কোন হিন্দু মুসলমানের কথা বলছি না, ওদেশে যারা বাংলা বাংলা করে প্রধান হয়েছিল, ওদেশে আমিও একবার কি দুবার কোথায় গেছি। একবার শাকিল আজাদ নিয়ে গেছিল, একবার কোথায় তাপসটা কোথায় নিয়ে গেছিল। যারা বাংলা ওদেশে রক্ষা করবে, আমরা তো বারবার বলতে চাইছি যে আমরা বিভেদ চাই না, আমরা ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। কিন্তু কিছু শক্তি আছে যাতে এই বিভেদটা বেড়ে যায়, তার জন্য কাশ্মীরের ঘটনা ঘটায়,
তার জন্য বাংলাদেশের ঘটনা ঘটায়, এটা ঠিক না। আমরা কিন্তু মুসলমান একসঙ্গে থেকেছি, একসঙ্গে থাকবো। অশুভ শক্তি তাদের আপ্রাণ চেষ্টা করবে আমাদের বিভেদ ঘটানোর। আমি কি করে ভুলবো আমার বন্ধু গালিব ইসলাম, শাকির আহমেদ, একসঙ্গে জড়িয়ে এত দেশ এত জায়গায় ঘুরে বেরিয়েছি। সে কি তাপস সার থেকে আমাকে কিছু কম করেছে? আমি কি করে আমার মুসলিম বন্ধুদের ভুলে যাব? সেখানে দুর্গত গোষ্ঠীকে আমাদের লড়াই থাকবেই। আর কিছু কিছু সময় কিছু অসুবিধা থাকে, ওদের ব্যক্তিগত অসুবিধার কথা বলছি। ধরুন আমি বলছি তোমাদের সন্তানের কোনো আসরে কবিতা পড়তে গেছি, একটু সময়ের কবিতা বলেছি, আমাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। কেন? বলা হচ্ছে আপনাদের 60 বছর ধরে দেশ আত্মবাদে লিখেছেন, আপনি প্রেম লিখুন। এসব প্রতিবাদ লিখতে যাবেন না। কেন? আপনি কোনো পত্রিকায় লিখেছেন বলে কি আপনি গলায় কিছু দড়ি বেঁধে বসে আছেন? আপনি তো বাঙালি, আর আপনি সবচেয়ে বড় কথা আপনি কবি। কবির কি সত্য কথা বলা ছাড়া আর কিছু বানায়? বলুন, মানায় না। আপনাদের সত্য কথা বলতে হবে। তাতে যত বিভেদ আসুক, যত ঝামেলা হোক, আমি পুরো মানুষ, আমাকে ঘাট ধরে নামানো সম্ভব হয়েছে। আপনারা অনেক শক্ত লোক, আপনারা প্রতিবাদ করতে পারবেন যে নামবো না, আমি এখানে কবিতাটা পড়বো, এটা আপনারা পারবেন। আমি পেরে উঠছি না। আমি যেটা পেরে উঠছি না সেটা আপনাদের কাছে সাহায্য চাইছি, যে আপনারা প্রতিবাদটা রাখবেন। সে যত বড় পুলিশ অফিসারই হোক বা যে কেউ হোক, যদি প্রকল্পে পাওয়া নরবরের সাইকেলটি নিয়ে গ্রাম থেকে শহরে বাড়ি বাড়ি বাবুদের খবর হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেয়। আর ওর মা অনুদান সংগ্রহে আজ এ পাড়া কাল ও পাড়া। আর পিতা, বিকারগ্রস্ত পিতা বন্ধ কারখানার গেটে অন্যান্য বন্ধুদের সঙ্গে বসে লাল সুতো বাঁধা বিড়ি পোকেন। আর বোন সেজে গুজে প্রতি সন্ধ্যায় সান্ধ্য স্পেশালে কলকাতা যায়। এইসব ঘটনাকে ফিল্ম ডিভিশনের কর্তারা নান্দনিক আখ্যা দিয়ে ঠান্ডা ঘরে গুছিয়ে রাখেন। আর সেই সব বুদ্ধিজীবীরা अच्छे दिन आ रहा है এই বিশ্বাসে নবদ্বীপ ভেসে যায় রে। শুধু লিটল ম্যাগাজিনের কবিরা নির্ঘুম চোখ জেগে আছেন, শুধু প্রতিবাদের কথা লিখবেন বলে আগামী জন্মের জন্য স্বপ্নের কথা লিখবেন বলে। শেষ কবিতা। আমাদের তো শিগগিরই 19শে মে আসছে হওয়ার দিন। সেই সব প্রতিবাদীরা যারা বুকে বুলেট নিয়ে ঘুমোতে গিয়েছেন, ওদের স্মরণে আমাদের জেগে ওঠার দিন। তবে কেন স্মৃতিহীন অবলার ভিতর একটা জাতি অনুদানে কেটে গেল জীবন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। কেন?
আর বাংলাদেশিতে অভ্যস্ত যুবক যুবতীরা, বাংলাদেশিতে অভ্যস্ত যুবক যুবতীরা এখন মলে ফিলিপিনে, এদের কোনো মাতৃভাষা নেই, এদের কোনো মাতৃভাষা নেই। আর আমাদের এইসব ভালো থাকা দিনযাপনে চটুল হিন্দি গান আর ভোজপুরি আর সংস্কৃতি আসলে জয় শ্রীরাম, জয় হনুমান। তবে শাসকের সমস্যা একটাই, লড়াইয়ের মাঠ এখনো ছেড়ে যাননি লিটল ম্যাগাজিনের কবিরা। আঙাচোরা মানুষ, হয়ে যাওয়া মানুষ, স্বপ্ন দেখা মানুষ, লাল নিশান বয়ে নিয়ে যাওয়া মানুষ এখনো লড়াই ছেড়ে চলে যাননি। এইসব দেখে এক বৃদ্ধ কবি বলে উঠতেই পারেন, দেখে নিও একদিন বদলে যাবে সব, একদিন বদলে যাবে সব। আর রোদ্দুর এসে দখল নেবে সকালের মাঠ, একদিন বদলে যাবে সব। এমন হবে, এমন হবে, এমন হবে বলেই রবি ঠাকুরের গান, নজরুল, রজনীকান্ত, এমন হবে বলেই কবিতা লেখা হয়। আর মৌলবাদীরা মুখোমুখি হয়েও অস্ত্র রাখিয়ে রাখেন, মুখোমুখি হয়েও মৌলবাদীরা অস্ত্র নামিয়ে রাখেন। এমন হবে বলেই এই অনুষ্ঠান, এমন হবে বলেই আপনারা আজ এসেছেন। নমস্কার। আমার কাছে প্রতিমার বড়, যে দুর্গা শত আঘাতেও তোমার সমাজে কালো, আজ সেই সবার ইন্সপিরেশন আমার চোখের আলো। যে দুর্গা তোমার কাছে নারী রূপে বেশ্যা, সেই দুর্গা অন্য কারো রোজগার ভরসা। যে দুর্গা পিরিয়ড ভুলে গ্রাহকের সুখ খোঁজে, সেই দুর্গা বহু ক্লেশ নিয়ে দূষিত সবার মাঝে। সে দুর্গাকে কেউ বোঝে না, কেউ রাখে না মনে, তাই বলি মা তুমি তাদের বুঝে নিও কাছে টেনে। যে দুর্গা 12 পেরোতেই নিলামে ওঠে, সেই দুর্গা হৃৎকাননে গোলাপ হয়ে ফোটে। যে দুর্গা পতিতা, বারবনিতা আর বিচিত্র বিশেষণে প্রতিদিন কত কালো মেঘ জমে সেই দুর্গার মনে। যে দুর্গা সব নিঃশেষ করেও প্রাপ্তির ডালে শূন্য, অত্যন্ত বলো পরিবার আছে, কে যোগাবে তাদের অন্ন। সে দুর্গা থাকতে জানে না প্রেমের মানে, তাই বলি মা তুমি তাদের ভালোবেসো কাছে টেনে। তাই বলি মা তুমি তাদের ভালোবেসো কাছে টেনে। নমস্কার। সুরঙ্গ থেকে 41 জন মানুষকে দেশ বিদেশ থেকে লোক লস্কর এনে যেভাবে উদ্ধার করে আনলা, খুব ভালো কষ্ট। কিন্তু আমাদের মতো 100 কোটি অভাগা মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার, 5 টাকার ডিম ভাত আর 2 টাকার কিলো চাল খাইয়ে তো 77 বছর ধরে সুরঙ্গে আটকায় রাখত। ঠিক সেভাবেই আমাদেরও উদ্ধার করে দাও না বাপু। আসলে আমাদের কিনকিন করে বাঁচা রাখতো, যাতে ঝালমুড়ি লোভে পড়ে ভোটের দিন খাবি খেতে খেতে তোমারে ভোট দিতে যেতে পারি। মথুরাতে শেষ ট্রাম ধরে শ্মশান ফেরত শেষ ট্রাম ধরে দিল্লি কলকাতার নেতাদের ব্রিগেডের সমাবেশে পিটিয়ে বাপের নাম ভুলিয়ে দিয়েছি। পক্ষপাতিত্বের অভিযোগে শহীদ মিনারের নিচে ভগবানকে 1000 বার কান ধরে উদ্বাস করিয়েছি। অন্ধকার ভেদ করে অহংকারের ছাতি ফেটে চুইয়ে পড়েছে অহংকারের পুঁজ।
এইসব ঘটনার শাস্তি হিসাবে ওদের 1 লক্ষ বুলেট আমাকে বিদ্ধ করেছে, হাজার হাজার মশাল আমাকে জ্বালিয়ে দিয়েছে, তবুও আমি মরি। কেন জানেন? কারণ 101টা ঝড় দিয়ে বানিয়েছি আমার বুলেট প্রুফ বুক। 101টা ঝড় দিয়ে বানিয়েছি আমার বুলেট প্রুফ বুক। আর ভালোবাসলে পাহাড় উপরে হয়ে যায় নদী, ভালোবাসলে পাহাড় উপরে হয়ে যায় নদী। আগুনে পড়ে না কখনো মানবতাবাদী, আগুনে পড়ে না কখনো মানবতাবাদী। ও বাবু মশাই, আমাকে তোমার সঙ্গে বাজারে নিয়ে যাবে? বউ আর মাইয়াটার জন্য আমিও 60 টাকা কিলো চাল কিনবো। ধন্যবাদ। দিদি বাঁ হাতটা ছেড়ে দাও, বাঁ হাতটা ছেড়ে দাও, বাঁ হাতটা ছেড়ে দাও। তোমার হ্যাঁ শাড়িটা উঠছে তো। ধরণীর ভয়গান সদূর বল সংশয় ও অবসান শুভ কর্মপাকে ধরণীর ভয়গান। শুভ কর্মপথে ধরণীর ভয়গান, এ কথা নারীর কথা। বিশ্বকবি নারীর কথা বলেছিলেন আপন হৃদয়ে মহিমা মিশিয়ে। কারণ যতবার যুগ যুগ ধরে বিশ্বে অশুভ প্রকটিত হয়েছে, নারী প্রকাশ হয়েছে, নারীর নারীত্ব প্রকাশ হয়ে সেই অশুভের নাশ করে শুভের শুভ সূচনা ঘটেছে নারীর নির্ভয়া রূপ থেকে। তাই শুভ কর্মপথে ধরণীর ভয়গান প্রকাশিত হলো নারী ঘরে বাইরে একাধারে। ওদের একটা নিজস্ব স্বাধীন চিন্তার মতামত। আমি জানি না বইটা কেমন হয়েছে, পড়ে করতে পারবো। তবে একটা কথা বলি, এই মতামত যদি আমাদের সমস্ত নারী জাতির মধ্যে থাকে, তবে মনে হয় আমাদের সাহিত্য সংস্কৃতি আরো বেশি, অনেক বেশি উজ্জীবিত হবে। কারণ আমরা যে সাহিত্য করছি, সাহিত্য নিয়ে আছি, আমাদের সাহিত্য, গান, কবিতা সব কিছু আমরা করছি, কিন্তু বর্তমান সমাজে যে অবক্ষয় চলছে, যেভাবে আমাদের সমাজ চলছে, সেখানে যদি আমরা আমাদের জায়গা ঠিক না থাকি, তাহলে মনে হয় আমাদের এই সমাজ আর বেঁচে থাকতে পারবে না। কারণ সমাজে বুদ্ধিজীবীরাও আজকাল হারিয়ে গেছে। অনেকে বলবে দেশের বৈজ্ঞানিক প্রয়াস যুদ্ধের কোনো ভালো কিছু হয় না, অনেকে অনেক কথা বলবে। একটা সহ্যের সীমা আছে, অনেক মূল্য, অনেক কিছু ঝরে যাচ্ছে দীর্ঘদিন ধরে, একটার পর একটা। আমাদের নীরবতা, আমাদের সহিষ্ণুতা, আমাদের মানবিকতা আমাদের পিঠকে একদম ঢেলে দিয়েছে। সেখান থেকে বেরিয়ে আসার জন্য একটা নতুন উদ্যমে, আমি মনে করি, আমি রাজনীতির ব্যক্তিত্ব নই, আমি রাজনীতি করি না, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি যেভাবে 26 জন নিরীহ হিন্দু পর্যটক যেভাবে হত্যা করা হলো বেছে বেছে, কালাম করাকে সামনে নিয়ে। এটা ভারতবর্ষের সংস্কৃতির পরিপন্থী। উদ্দেশ্য কি ভাবতে হবে। আমি মুসলিমদের কোনোভাবেই ছোট করছি না, কোনোভাবেই তাদেরকে, কেন ওখানে আদিল শাহ যে খচ্চর, যে সামান্য চালক, গরিব মানুষ, যে এদেরকে বাঁচাবার জন্য এগিয়ে এসেছিল, সে কিন্তু মুসলিম। পরের দিন গোটা কাশ্মীর জুড়ে যে প্রতিবাদের মিছিল সবাই বের করেছে, তাদের অধিকাংশই মুসলিম। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই, সন্ত্রাসবাদীদের অধিকাংশই কিন্তু মুসলিম। এটাও অস্বীকার করার কোনো উপায় নেই। সন্ত্রাসবাদীর কোনো ধর্ম হয় না, এটা সত্য। আজকের অবস্থানে দাঁড়িয়ে এই সন্ত্রাসবাদীদের শেষ করার ডাক কিন্তু আমাদেরকে দিতে হবে। এবং আমার দেশের সরকার, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা বসে আছে, যে কোনো রাজনৈতিক দলের সরকারি থাকুক না কেন, তারা যে নির্মূল করার ডাক দিয়েছে, গর্বিত একজন ভারতবাসী হিসেবে তার সঙ্গে থাকা উচিত সমস্ত রাজনীতি বলে, এটা আমি মনে করি।
বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সিচুয়েশন, একটা একটা করে পদক্ষেপ নিচ্ছে। অনেকে দেখলাম আমাকে প্রশ্ন করেছে আমার লেখার পরিপ্রেক্ষিতে, আমি বর্তমান ধর্মনিরপেক্ষতা এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থার উপর আমি একটি প্রবন্ধ 2-3 আগে পোস্ট করেছিলাম। বর্তমান প্রেক্ষাপটে অনেকেই তার নিচে এসে লিখেছে যে তাহলে আমাদের রাখাল কি কাজে লাগবে, আমরা যদি সিন্ধুর জলই বন্ধ করে দিই। প্রশ্ন হয়েছে এটা একটা কৌশল, এবং যারা রাজনীতি করে তারাই সেই কৌশলটাকে সঠিক পথে অবলম্বন করছে। যদি কাউকে শেষ করতে হয় তার বাড়ির মধ্যে বিদ্রোহ লাগাতে হবে। বিদ্রোহ কারা করবে? যারা সাধারণ মানুষ, যারা ওই জলের অভাবে যখন খেতে পারবে না, চাষ করতে পারবে না, তারা ওই হিংসাত্মক সন্ত্রাসবাদী এগেন্স্টে বিদ্রোহ করবে ঘরে। আমরা জানি, আমরা পরিবারে গিয়ে যখন ফিরে যাই কি খুঁজি? একটু শান্তি খুঁজি, একটু সৌন্দর্য খুঁজি, একটা সুন্দর পরিবেশ খুঁজি। প্রত্যেকেই যখন আমরা আমাদের পরিবারে ফিরে যাই। সুতরাং এই জল বন্ধ তার মধ্যে একটা কঠিন সিদ্ধান্ত। কবে 1960 সালে এই চুক্তি হয়েছিল। আজকের বর্তমান প্রেক্ষাপটে যখন এইটাকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, স্বাগত জানাই একজন ভারতবাসী হিসেবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে। এই বিদ্বেষমূলক হিন্দু হত্যা অত্যাচারের বিরুদ্ধে, সারা দেশের এই সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে, শুধু বেলগাঁও নয়, এটা তো মুর্শিদাবাদেও ঘটেছে। সুতরাং এই অত্যাচার, এই সন্ত্রাসবাদী কার্যকলাপ, আমি বারবার বলেছি সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না, আমি আগেই বলেছি, কিন্তু অধিকাংশ মুসলিম এটাও অস্বীকার করার কোনো জায়গা থাকছে না, এটা সবাই স্বীকার করে নিচ্ছে। সুতরাং এই সময় আমাদেরকে কলম সজাগ রাখতে হবে, কলমের জবাব রাখতে হবে। কলমের প্রেক্ষাপটে যারা কবিতা লেখেন কবিতা, যারা গল্প লেখেন গল্প, যারা প্রবন্ধ লেখেন প্রবন্ধ, যারা প্রতিবেদন লেখেন প্রতিবেদনের সামনে নিয়ে আসতে হবে। উল্লাস ও নৃশংস আচরণ হত্যা করলো কিছু শান্ত নিরীহ পর্যটককে। বেছে বেছে হিন্দুদের হত্যার উন্মত্ততায় পেহেলগাঁওয়ের বরফের শুক্র চাদরে জমাট বাঁধল রক্তে গভীর চাপ দাগ। আর ধর্মীয় সন্ত্রাসে ওদের হিংস্রপূর্ণ আবয়ব, যা আগামী ঐতিহাসিক পাপের মাসুল তুলবে। আজও অশিক্ষিত ওরা যুগে যুগে হিন্দুদের পরীক্ষা নিতে চায়, ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক সহমর্মিতা। কিন্তু ওরা জানে না, কালের আবহে হিন্দুরা যখনই ভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছে ধরায়, তখনই অধর্ম পাপের সম্পূর্ণ বিনাশ ঘটিয়েছে। দুর্ভাগ্য ওই ধর্মের কিছু জেহাদি মৌলবাদীদের ইতিহাসের শিক্ষায় যারা আজও অশিক্ষিত। শেষ একটি কবিতা, ঘরের শত্রু বিভীষণ। সমস্ত ধর্মের মধ্যেই লুকিয়ে থাকে কিছু শয়তান, যারা বিপদে চালিত করে সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে, আর রাজনৈতিক ফায়দা নিতে চায় এই ব্যবস্থা। যারা মিথ্যাচার করে শিক্ষিত শ্রেণী মানুষদের। বাইরের শত্রুকে আমরা জানতে ও দেখতে পাই, কিন্তু ভেতরের শত্রুর বিরুদ্ধে লড়াই ভীষণ কষ্ট। শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের কাছে একটু করতালি চাইব, সেটা হলো সুব্রত এবং সম্পাদ যে অক্লান্ত পরিশ্রমের ফসল আজ প্রস্ফুটিত হয়েছে, তার জন্য একটু করতালি দিয়ে তাদের অভিনন্দিত করুন। কারণ আপনারা এই সময় দাঁড়িয়ে আমাদের কমলদার বক্তব্য শুনেছেন, সুশান্তদার বক্তব্য শুনেছেন। এই সমস্ত শোনার পরে আমার মনে হয় আপনারা যারা আজকে সময় দাঁড়িয়ে এই মুহূর্তে লেখালেখি করছেন, তাদের কলমটা একটু অন্যভাবে ধরা দরকার। কারণ একমাত্র লিপিল ম্যাগাজিন যেখানে আপনি আপনার সত্তার কথা, আপনার সত্যের কথা প্রাণ খুলে লিখতে পারেন। লিপিল ম্যাগাজিন ছাড়া অন্য কোনো জায়গায় আপনি যদি এই কথা, সত্য কথা লিখতে যান, তাহলে আপনার বাকরুদ্ধ করা হবে, আপনার লেখনীকে বন্ধ করে দেওয়া হবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যে সময়ের মধ্যে আমরা প্রবেশ করছি, এই সময়ের মধ্যে দিয়ে আমরা চলতে আগামী দিনে এগোচ্ছি, তাতে মনে হয় আপনারা যারা আজকে কলম ধরেছেন, তাতে মনে হয় স্বাধীন চেতা ভাবে স্বাধীনের সঙ্গে আপনারা সেই কলমটাকে চালিয়ে যান। এবং এই সময় দাঁড়িয়ে যারা লেখালেখি করছেন তাদের উদ্দেশ্যে দু এক কথা বলি। আমরা লেখনী লিখতে গিয়ে কখনো কখনো অনুসরণটা আমাদের অবশ্যই প্রয়োজন, অর্থাৎ আমাদের পূর্বসূরীরা যে সমস্ত লেখাগুলি লিখে গেছেন
সেগুলো যদি আমরা একটু ছাড়াই করি, একটু পড়াশোনা করি, তাহলে মনে হয় আমার লেখনের ধারটা আজকের পাঠকের কাছে হৃদয়াঙ্গম হবে। আর যদি আমি কারোর অনুকরণ করার চেষ্টা চালাই, অনুসরণ না করে অনুকরণ করার চেষ্টা করি, অর্থাৎ ও লিখেছে বিবেকানন্দকে নিয়ে এই কথা, তার আমিও বিবেকানন্দকে নিয়ে এই কথাই লিখি, এই যদি আমার ভাবনায় আসে, তাহলে মনে হয় আমরা পাঠক বিমুখী হব। তাই আপনার স্বাধীন ভাবনা, আপনার মধ্যে যে চেতনা, সেই চেতনাটাকে জাগ্রত করুন আপনার ভাষা দিয়ে, আপনার কলম দিয়ে। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনারা অনেকে যারা লেখালেখি করছেন, তারা অনেকেই বাংলায় অ্যাপ নির্ভর বানান ব্যবহার করতে চলেছেন। এই অ্যাপ নির্ভর বানান বহু ক্ষেত্রে আপনার একটা বড় সুন্দর লেখাকে কলুষিত করছে কখনো কখনো। কারণ এমন এমন শব্দ এই আমাদের অ্যাপের মধ্যে আছে যে শব্দটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট নয় আপনার সেই শব্দের কাছে বা আপনার সেই বাক্যের কাছে। তাই বলবো, আপনি যখন লেখালেখি করবেন, আপনার জানা বাংলা ভাষা যেটা আপনার কাছে বহু সহজবোধ্য মনে হবে, আপনি সেটাই চয়ন করুন। অর্থাৎ শব্দ চয়ন এবং শব্দ বয়ন এই দুটো আপনার উপরে যদি সঠিকভাবে নির্ভর করে, তাহলে পাঠক আপনাকে নেবে। আর এই যদি কোনো বিপরীতমুখী আপনি চালান, তাহলে পাঠক আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন বলি বিশিষ্ট। মানে প্রত্যেকের চোখে জল আনতে পারে মুহূর্তে যে কণ্ঠ, প্রত্যেককে শাসন কাকে বলে? রাজনীতি তার ঘোলা জল নিয়ে উঠেছে পাক খেয়ে, রীতিনীতি ঘুরে খেপিয়ে তুলেছে গরিব সমাজটিকে, গদির লড়াইয়ে সামিল করেছে সাধারণ জনতাকে, ধর্ম আফিম ছড়িয়ে দিয়েছে মানুষের অন্তরে, ভুলিয়ে দিয়েছে সুস্থ জীবনে বেঁচে থাকার অধিকার, শিক্ষা স্বাস্থ্য চলে গেছে দূরে, ধর্ম ফেলেছে তাস, ব্যবসা জমেছে, মিডিয়া এখন ছুটেছে দুর্নিবার, বিদ্রোহী ভাষা যেখানে পেয়েছে খুঁড়েছে গভীর খাত, উস্কানি আর হিংসা ভরা খবর দিয়েছে ভরে, তপ্ত হয়েছে মানুষ সমাজ এদেরই কল্যাণে, ভেবে পায় না তুচ্ছ বিষয়ে কেন মেতে আছে দেশ, জন্ম নিয়েছে খুনি হয়ে কি রাঙাবে নিজের বেশ, আল্লাহ নামে তফাৎ করে তোমার জীবনটাকে বিকিয়ে দিয়েছ ক্ষমতা লোভী পশুর গিলোর কাছে, অনেক কথা ঢিলে হারিয়ে গেছে মনের ভাষা, পায় না তারে খুঁজে, ক্ষমতা লোভী মানুষগুলো ভরেছে পাতাল বিষে, মগজ ধোলাই করে মানুষের ফায়দা উঠেছে নিজে, ক্ষুধার চেয়ে ধর্ম বড় আকাশের গায়ে লিখে, রক্ত ছড়ানো ইতিহাস হয়ে মানুষ মরেছে ঠকে, সময় এসেছে রুখে দাঁড়াবার, নিজেকে বাঁচার টানে বেইমানি ভাড়া দুনিয়াটাকে দিতে হবে ছুঁড়ে ফেলে, আমরা মানুষ অতি সাধারণ, সুখ শান্তির নিচে জীবনটাকে সরল করে পারবো নিজের কাছে। জগতে পথ চলা কতটা কঠিন, তাই যারা কঠিন পথ সাঁতরে পেরোচ্ছে তাদের সঙ্গে থাকার চেষ্টা করি। এমনিতে তো আর কিছু করতে পারবো না, মরালি সাপোর্ট দেওয়া ছাড়া আমাদের আর কি বা করার আছে বলুন। তাই সকলকে বলবো যে আপনারা পত্রিকার পাশে থাকুন, কারণ অর্থ ছাড়া পত্রিকা কিন্তু চালানো যায় না। আমি নিজেও একটা ছোট লেটকি ম্যাগাজিন করি, রক্তকরবী সাহিত্য পত্র বুঝি, সেই জন্য তাই পত্রিকাটি বিনা এতে নয়, এই যে সংকলনটা সবাই নিজে তো কিনবেনই, এবং একটি করে কিনে যদি বন্ধু বান্ধবদের উপহার হিসেবে দেন, তাহলে আমার মনে হয় এটাকে এগিয়ে নিয়ে চলা চলবে। কি আরে তাড়াতাড়ি করো, আমার অফিসে আমার দেরি হয়ে যাচ্ছে যে। রঞ্জন চিৎকার করে নন্দিনীকে ডাকছে, ও পাশ থেকে মেয়ে বলছে, ও মা, আমার স্কুল ড্রেসটা একটু আয়রন করে দাও না। নেহা স্কুল ড্রেস আয়রন করার জন্য বলছে, ও পাশ থেকে ছেলে রাহুল বলছে, ও মা, আমার টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে যে। আমি বললাম ঠিক আছে। আগে নেহার স্কুল ড্রেসটা আয়রন করে রাহুলের হাতে টিফিন বক্সটা দিতে এসে বললো, ইস এই রুটি তরকারি, আচ্ছা তুমি কি বলো তো, তুমি তো বাড়িতে থাকো, কিচ্ছু করো না, কিছু রোজ রোজ এক টিফিন দাও। আর জানো সুপর্ণার মা চাকরি করে কত বড়, রোজ কত ভালো ভালো টিফিন দেয়। আমি একটু এসে বললাম, আচ্ছা বাবা তুই স্কুল থেকে আয়, তোর জন্য একটা দারুণ ভালো টিফিন করে রাখবো। ওদিকে গরম গরম ভাতের থালা, মাছের ঝোল আর ভাতের থালা রঞ্জনের সঙ্গে দিতেই রঞ্জন চিৎকার করে বলল, কি যে করো না নন্দিনী, ভালো লাগে না, আমি মানুষটা খেটে খুঁটে রোজগার করবো আর
রোজ এই এক মাছের ঝোলা ভাত, কিছু আর কিছু বানাতে পারো না? সারাদিন বসে বসে করোটা কি? এই তো আমি অফিস বেরিয়ে যাবো, তারপর এসি চালিয়ে টিভি চালিয়ে ফোন করে এনপিসি করবে, আর নয় টিভিতে সেই বোকা বোকা সিরিয়ালগুলো দেখবে। আর তো কোনো কাজ নেই তোমার। আমি একটু মিষ্টি হাসলাম। অফিস যেতে যেতে বক বক করতে করতে আমার পয়সায় খাবে, কোনো কিছু কাজ করবে না, খালি বিএনপিসি এসব বলতে বলতে বেরিয়ে গেল। বেরোতে না বেরোতেই ওপাশ থেকে শ্বশুরের চিৎকার, বলি বৌমা চাটা কি আমি পাশের গোপালের দোকান থেকে খেয়ে আসবো? না না বাবা, আমি যাচ্ছি, এক্ষুনি দিচ্ছি। গরম চা তাড়াতাড়ি করে নিয়ে যেতে গিয়ে পড়ে গেল। পড়ে দিলেও টাকা দেবে। ওপাশ থেকে শাশুড়ির চিৎকার, বলে পাটের বানানটা কে লাগিয়ে দেবে? সেটি কাজে লাগিয়ে দেবে? না না মা, আমি লাগিয়ে দিচ্ছি। আমার যে গরম লেগেছে, হাত পুড়ে গেছে, সেসব উপেক্ষা করে তাকে পাতের বরণ লাগিয়ে দিলাম। তারপর সংসারের হাজারো একটা কাজ, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, এসব করতে করতে বিকেল। কিন্তু আমি ছেলের জন্য ইউটিউব দেখে একটা খুব সুন্দর রান্না বানিয়ে রাখতাম। যেই না ছেলে স্কুল থেকে এলো, আমি বললাম, রাহুল দেখ তোর জন্য কত সুন্দর একটা আমি টিফিন বানিয়েছি। সে মুখ দেখে বলে, এখন এখন কে খাবে? ফোনে বলছে, মাটার কথা আর বলিস না, কিচ্ছু করে না, সারাদিন বাড়িতে বসে থাকে, টিফিন করতে বলেছিল এখন দিয়েছে। মুখের ওপর দরজাটা বন্ধ করে ঘরে ঢুকে গেল। আর আমি ভাবলাম, এই আমার ছেলে, এর জন্য আমরা এত কিছু করি। সন্ধ্যেবেলা রঞ্জন বাড়ি ঢুকছে, চিৎকার চেঁচামেচি করতে করতে, নন্দিনী কোথায় তুমি, কোথায় তুমি? সারাদিন এই সিরিয়াল দেখবে আর এই ফোন করবে আর এই কি একটা অর্থ করে গেছে, এইসব করে মাথা খারাপ করবে। সংসারের দিকে একটু তাকালে তো পারো, মেয়েটাকে একটু পড়ালে তো পারো। স্কুলে জানো আজকে কাজের কল হয়েছিল, আমাকে বলেছে মেয়ে ইংরাজিতে কিচ্ছু পারে না। মাকে ওই জন্য বলেছিলাম একটা ইংলিশ মিডিয়ামের মেয়েকে বিয়ে দিতে, কোথেকে তোমাকে একটা তুলে নিয়ে আসতে পারি না বাবা। এই জন্য ছেলে মেয়েদেরকে চোখে না গজ গজ করতে রাখো। রাতে খাবার টেবিলে স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি বুঝিয়ে দিল 12 বছর সংসার করবার পরও আমি না হতে পেরেছি ভালো মা, না বৌমা, না বউ। বাইরে বৃষ্টি পড়ছিল, সবাই যে যার খেয়ে চলে গেছে। আমি বসেছিলাম আর ভাবছিলাম, এতগুলো বছর কি করলাম, এদের জন্য যে দিলাম, কোনো নেই। রাতের অন্ধকারে ফাইলের থেকে নিজের মার্কশিট গুলো নিয়ে, ওই একটা দুটো চুড়িদার নিয়ে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম। কোথায় যাবো, কি করবো, কোনো কিছুই জানি না। একটা হতাশা, একটা মন খারাপ কাজ করছে। আর বাইরের বৃষ্টি আমার মনের সঙ্গে, সেও বুঝি অসরে কাঁদছে। পরের দিন সকালবেলা সবার চিৎকার চেঁচামেচি, কেউ কিচ্ছু খুঁজে পাচ্ছে না। প্রথমে শ্বশুর চেঁচাচ্ছে চা পায়নি, শাশুড়ির পুজোর ফুল নেই। হঠাৎ করে রঞ্জন বলল, এই নন্দিনী আমাকে এখন ডাকুনি কেন? 9টা বেজে গেছে, যে আমি কখন যাবো, চা খাবো, কখন অফিস যাবো? খানিকক্ষণ পর সকলে বুঝতে পারলো নন্দিনী বাড়িতে। প্রথমেই শাশুড়ি ধপ করে সোফায় বসে পড়ে বলল, আমি বাপু কিছু করতে পারবো না। আর শ্বশুর মশাই বলল, যাবে আর কোথায়, দেখো বাপের বাড়ি গেছে, 2 দিন বাদেই ফিরে আসবে। ছেলে মেয়েগুলো চালাচালি করছে আর রঞ্জন বোকার মতো তাকিয়ে তাকিয়ে আছে। নন্দিনীকে কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস খুঁজে পাওয়া গেল না। 4-4টে কাজের লোক এখন বাড়িতে, শাশুড়ি কিন্তু হিমশিম খাচ্ছে সেগুলো নিয়ে। আর ছেলে মেয়েরা কিছুই পাচ্ছে না। রঞ্জন বুঝতে পারছে আজ তার সংসারে নন্দিনী কতটা প্রয়োজনীয়। আসলে আমরা যারা হাউস ওয়াইফ, আমরা কিছু করি না, সকলের এটাই মনে হয়, কিন্তু আমরা 24/7 কাজ করি ভালোবেসে। রাঁধুনি, ঝি, কাজের লোক, আয়া, এমনকি স্বামীকে বিছানায় পর্যন্ত আমরা সন্তুষ্ট করি, কিন্তু তার বিনিময়ে আমরা কিছু পাই না। আমরা শুধু চাই একটু ভালোবাসা।
রঞ্জন খুঁজছে তার নন্দিনীকে। যদি খুঁজে পায় বলবে, এসো আবার আমরা নতুন করে সংসার করি। সংসার সুখের হয় রমণীর গুণে নয়, সংসার সুখের হয় স্বামী এবং স্ত্রীর পারস্পরিক বোঝা পড়ায়। এটা আজ রঞ্জন বুঝতে পেরেছে। দেখুন, অনেক ঘরের নন্দিনীরা কিন্তু চলে যায় না, কিন্তু তাদের মনটা মরে যায়। তাই সকলের উচিত তাদের নন্দিনীদের মনের একটু খেয়াল রাখার জন্য। নমস্কার, ভালো থাকবেন সকলে। আর বাড়ির লোকেদের মনটা একটু বুঝে চলবে। সমাধি পাশে আমার বিদায় বাড়ি শোনাবে ঝড় গোলাবে ফিরিয়া যদি সে আসে বলেও তারে এখানে সে বলেও তারে এখানে সে ডাকে যেন নাম ধরেছে রবা যাবে কাঁদিবে। অসাধারণ কবিত্ব প্রকাশিত হলো শাপিত মল্লিকা, তরুণ পাণ্ডে মহাশয়ের শাপিত প্রকাশিত হয়েছে। আরো কি যেন অনামিকা কবিতায় লহমা, এরকম অনেকগুলো। অনুষ্ঠানে যেতে হয়েছে। আমি মনে হচ্ছে আমি জানি আপনারা অনেক বেশি জানেন, মনে হচ্ছে বেশি কিছু বলার দরকার নেই। একটা ছোট কবিতা পড়ি। এখানে এসে দেখলাম যে বিষয় ভাবনাটা চলছে নারী ঘরে এবং বাইরে। তো আমার জীবনের প্রথম নারী হচ্ছেন আমার মা। তো মাকে নিয়ে লেখা একটা কবিতা বলছে পড়ে। আসলেন পাক্কা রাঁধুনি, তার জীবনটাই ছিল উনুনের মতো। হলুদ পাতায় শাপলা সিদ্ধ, খুদের ভাত, উৎসবে চুনো মাছ বা গেড়ি গুটি, পুড়িয়ে পাওয়া ব্যাঙের ছাতা, এইসব ছিল আমাদের খাবারের ইতিহাস। বুকের আগুনের আধা সেই সব অমৃতে সুপ পোড়া গন্ধ বেরোত। সাদা থানে লাগতো কাঠ কয়লার দাগ। আমরা মাকে বলিনি কখনো। মা আমার না বলার কথাও ঠিক বুঝে নিতেন। আসলে আমার মায়ের মতো রাঁধুনি হওয়া মুখের কথা নয়, কারণ আমাদের জীবনে সব অন্ধকার পুড়িয়ে মাই বেড়ে দিতেন নতুন সকাল। কিন্তু নারী পেটে যে কন্যা ভ্রূণ থাকে, সেখানেও যে কি শাস্তি পায় কন্যা ভ্রূণ, তা আপনারা হয়তো বা অনেকেই হৃদয়ঙ্গম করেছেন, কিন্তু অতটা ধ্যান দেন না। যা যা কারো কারো অজান্তে কিংবা কারো কারো সবাই জানা সত্ত্বেও তাদের হত্যা করে ফেলে। সে নারী পেটে পেটে কাঁদে কন্যা ভ্রূণ, সে কবিতা নিয়ে একটা কবিতা লিখেছি, তাই শোনাচ্ছি। মা, তুমি কোথায় এসেছো? একটু নার্সিং হোম। কাল পেয়েছো খবর, পেটে আছে তবে কন্যা ভ্রূণ, তাই এসেছো দৌড়ে হিতাক করতে আমায় খুন। কিন্তু বোঝো না, আমি তব হতে পারি বড় আদরের কন্যা, তব কলে এলে ভাসি দেব সুখের বন্যা। মোর অন্তরাত্মা কেঁদে ওঠে, বলে করো না আমায় হত্যা। কি দেব, কি দোষ করেছি মা? আমাকে করতে চাও পেটে মধ্যা, হত্যা করতে চাও পেটে মধ্যা। আমার বাঁচা মরার অধিকার শুধু আছে তব মনে। মায়ের মতো মা হলে ঘরে রাখবে অন্তরে, নয়তো আমায় মেরে ফেলবে ডাইনের গুণে। কেঁদে হই সারা, আমাকে আসতে দাও ধরতে মধ্যা। পৃথিবীর বুক যৌবন নিত্যম কোন সুন্দর কায়া, আমার দেখার ইচ্ছা আছে, তাই বড় একটু মায়া। প্রগতি রেখেছে আমাকে ধরে তো পেটে সাবধান। সেই ভ্রমকে হত্যা করতে চাও করেছে। ওগো মা জননী, কি দোষে দূষিত বলো আমাকে, কেন তুমি করেন, কেন তুমি হত্যা করে? মুক্তি পেতে চাও অতি সত্য,
তুমি কি ভুলে গেছো যেদিন রাক্ষসেরা হতে চেয়েছিল ত্রিভুবন অধিপতি, জয়ের নেশায় হত্যা করেছে শত সহস্র মুনি ঋষি, দেবতা মানব বাঁচার জন্য ডাক ছেড়েছে ত্রাহি ত্রাহি, তাদের হুঙ্কারে ধ্বংসের হবে কারিসর মর্তবাসী, তারা যাকে পায়ের সামনে কেটে করেছে সারখার, রক্তের বন্যা ছুটেছে ভুবনে ভুবনে ঘটেছে হাহাকার, তলোহার হাতে রাক্ষস ছুটেছে হরিকে তারা হতে চেয়েছিল ত্রিভুবন। দেবতা মানব মুনি ঋষিকে গোপনে বাঁচায় কাল, অবশেষে তারা ডাকে দেবতা সভা, কেমন পারে প্রাণ সবাই করে চিন্তা, ভেসে উঠে মনে নারী শক্তির কথা, আজকের মানুষ পুত্রে হয়ে জন্মে শক্তিশালী মহামানব, দশভুজা অস্ত্র দশভুজে